ওপার বাংলার সাহিত্যের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেই সময়কালকে কেন্দ্র করে বাংলাদেশের সাহিত্যে বহু বিখ্যাত সাহিত্য রচিত হয়েছিল। বহু গল্প, বহু নাটক। আমার এই চ্যানেলেই সেই বিষয়বস্তু নিয়েই একটি গল্প এবং একটি নাটকের আলোচনা রয়েছে। ভীষণ দুঃখময় একটি অবস্থা বাংলাদেশের বুকে সেই সময় তৈরি হয়। তার ইতিহাস মোটামুটি ভাবে আমরা সকলেই জানি। ওই যে বিষয়বস্তু অর্থাৎ মুক্তিযুদ্ধ, তাকে কেন্দ্র করে লেখা আরো একটি বিখ্যাত গল্পের নাম সেলিনা হোসেনের পরজন্ম। বিশেষ করে আমাদের বাংলা সিলেবাসে, বিশেষ করে ক্যালকাটা ইউনিভার্সিটির যে কথা সাহিত্য বিভাগের যে সিলেবাস রয়েছে, তাতে এই বাংলাদেশের সাহিত্য হিসেবে পরজন্ম নামক এই গল্পটি পড়ানো হয়ে থাকে। এই গল্পটি ছাড়াও আরো অন্যান্য গল্প আমি আমার এই চ্যানেলে আলোচনা করেছি, চাইলে সেগুলো দেখে নিতে পারেন। তবে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে লেখা তৃতীয় আলোচনা সম্ভবত এটি, যেটি আজকে থাকবে সাহিত্যের পথেতে, সেলিনা হোসেনের লেখা পরজন্ম নামক একটি বিখ্যাত এবং ভীষণ সুন্দর গল্প। পরজন্ম নাম্নী এই গল্পটির যে মুখ্য চরিত্র, তার নাম কাজেম আলী। এই গল্পে আমরা যে বিষয়টি পাই সেটা হলো যে এই কাজেম আলীর কতগুলি পুত্র ছিল, তার মধ্যে ছোটটি বাদে বাকি সমস্ত পুত্রই মুক্তিযুদ্ধের ওই সময়কালটাতে মৃত্যুবরণ করে সেনাদের হাতে। এবং তারপরে সেই শোক, সেই দুঃখ খানিক সহ্য না করতে পেরেই তার স্ত্রীও গত হয় তার ছেলেটিও। অর্থাৎ তার যে পূর্বপুরুষের ভিটে, সেখানে এই বৃদ্ধ কাজেম আলী একা বসবাস করেন। তার তিন কুলে কেউ নেই, কিন্তু তার এই বাড়িতে তিনি অন্য কাউকে ঠাঁই দিতে চান না। তার মতে যদি এই বাড়িতে পুনরায় নতুন কোনো প্রজন্মের সৃষ্টি হয়, যেন তার নিজের সন্তান হয়। আমরা গল্পে দেখতে পাই গল্পের কেন্দ্রীয় চরিত্র 68 বছর বয়সী কাজেম আলী। ছিপছিপে চেহারার বয়সের ছাপ পড়লেও ভেতরের শোকটা যে তার কতখানি, তা সত্যি বোঝার উপায় নেই। কাজেম আলীর একাকিত্ব এই গল্পের মূল বিষয়। এক মাথা সাদা ধপধপে চুল নিয়ে সে নিজেই বাজার করে, রান্না করে, আর তার মূল যে কাজ লাক্ষা চাষ করে। বাকি সময়টায় সে তার মন দিয়ে বাগান করে, ডুমুর গাছের বেড়ে ওঠা দেখে। একদিনের জন্যও কোনো ভুল তার হয় না। অথচ এই মাত্র গত সপ্তাহে কাজেম আলীর স্ত্রী আসমানী খাতুন এবং দুটো ছেলে কলেরায় মারা যায়। এর আগে যুদ্ধে তার 4 ছেলে শহীদ হয়। সেই থেকে কাজেম আলী বড় একা। অত বড় বাড়ি শূন্য খাঁ খাঁ করে। জ্ঞাতি কুটুম্বরা ডাকলেই সকলে এসে হাজির হবে, কিন্তু এরকম কোনো ইচ্ছা কাজেম আলীর নেই। 4 পুরুষের এই ভিটে সে অন্য কাউকে ঠাঁই দিতে চায় না। তার মৃত্যুর পর এই ভিটে অন্যের দখলে চলে যাবে, এইটা ভাবলে তার বুকের ভিতরটা কেঁপে ওঠে। তার এই বিষয়টা ভালো লাগে না। তার সঙ্গে চারিদিকটা যেন গুমোট করে আসে, তার কোনো কিছুই ভালো লাগে না। হাঁটতে হাঁটতে তার জমিতে সে নেমে আসে। 7 বিঘা জমিতে লাক্ষা চাষ করে। প্রতি বছর নিজের হাতে বেছে বেছে গাছ লাগায়, পুরনো গাছ কেটে ফেলে। তার বাগান বড়ই, ডুমুর, খয়ের, বাবলা, পলাশ, পাকুড় ইত্যাদি গাছে ভরপুর। লাক্ষা চাষের জন্য গাছের ভাগ আছে। জ্যৈষ্ঠ মৌসুমের জন্য এক ভাগ, কার্তিকের জন্য আর এক ভাগ। লাক্ষা চাষের ব্যাপারে কাজেম আলীর কিন্তু কোন জুড়ি মেলা ভার। সে সব দিকে নজর রাখে, দেখে কোনো পাতা, ছোট পলাশ গাছের পাতা কাটা হয়েছে কিনা, নতুন পাতা বেরিয়েছে কিনা, কারণ এগুলোই তো প্রখর তাপে লাক্ষা কীটকে রক্ষা করে। কোন রকমের ত্রুটি তার নজরে পড়ে না। এবছর লাক্ষার কলমও হয়েছে দারুণ, অথচ সে যেন একা হয়ে পড়েছে, যেন প্রকৃতি নিজের হাতে স্বয়ং সম্পূর্ণ হয়ে ওঠে প্রত্যেক বছর, কিন্তু এই মানুষটি থেকে যায় একা। সে ঘরে ফেরে শুনতে পায় তার বউ আসমানী খাতুন বলছে, হ্যাঁ গা, পৌষ মাসে বড়ই গাছগুলি ছ্যাঁটা দিলে না,
ঘর সংসারের বাইরেও আসমানি খাতুনের লক্ষ্য ছিল লাক্ষার ওপরে। সে সব জানতো। সে জানতো কার্তিকের ফসলের জন্য বসন্তে জ্যৈষ্ঠের কাজেম আলী বড় নির্ভর করে স্ত্রীর ওপর। ছেলেগুলো ছিল কাজের, তারা বাবার সঙ্গে কাজ করত, বুদ্ধিমান এবং পরিশ্রমী ছিল। ওদের কথা ভাবলে কাজেম আলীর বুক মুচড়ে ওঠে। তার বাগানটা বেশ ছায়াচ্ছন্ন, এখানেই তার গোটা পরিবার মাটির নিচে শুয়ে আছে। এসব ভাবলেই তার বুকে কষ্ট হয়। শিবগঞ্জ বাজারে গেলে এরকম হয় না, মহানন্দার ধারে গেলে তার অন্যরকম মেজাজ হয়। তার 4টে জোয়ান ছেলে যুদ্ধে মারা যাওয়ার পর থেকেই কাজেম আলীর এমনটা হয়। কাজের সময় সে একেবারে অন্যরকম, কিন্তু ভিন্ন স্থানে ভিন্ন রকম। যুদ্ধ আর মৃত্যু দুটি বড় ঘটনা তার জীবনকে ভীষণভাবে বদলে দিয়েছে। গল্পের মাধ্যমে আমরা জানতে পারি যে কাজেম আলীর একটা স্বপ্ন ছিল। কি স্বপ্ন? না, সব ছেলেদের বিয়ে দিয়ে সে তার এই বাড়িতে 6 পুরুষের ভিটে পত্তন করবে। এই ভিটে কাজেম আলীর 4 পুরুষ, শহীদ, বাসেত, রতন ও মানিক ছিল 5। শহীদের ছেলে হলে হয়তো হতো 6, কিন্তু সে আশা তার পূরণ হয়নি। 4 ছেলে শহীদ হওয়ার পরে এই ভিটেকে লোকে শহীদের ভিটে বলতো। কাজেম আলী চাটাইয়ের ওপর বসে বসে এইসব নানা কথা ভাবে স্ত্রী আসমানি খাতুনের কথা, ভাবে নিজের শৈশবের কথা। কাজেম আলী একা একাই মানুষ হয়েছে, তাকে কেউ হাতে ধরে কোনো কিছু করে দেয়নি, কিন্তু তার স্ত্রী আসমানি খাতুনের সন্তান প্রেম ছিল সত্যি দেখার মতো। তাদের নিজের হাতে নাওয়ানো খাওয়ানো না হলে শান্তিই ছিল না। তাই কিন্তু কাজেম আলীর যে অনুভূতি তা কিন্তু অন্যরকম। তাই শৈশবে মাতৃহারা হলে তার তেমন করে কিছু মনে হয়নি, কিন্তু এখন তো কষ্ট হয় যে বাড়িতে ভিটেতে কেউ আলো জ্বালানোর রইল না। ছেলের মৃত্যুর পরে আসমানি খাতুন 6টি বছর এক অদ্ভুত ভাবে বেঁচেছিল। কোন রকমে বুকে পিঠে যন্ত্রণা নিয়ে এক দোমড়ানো মোচড়ানো জীবন সে কোনো ক্রমে যাপন করছিল কেবলমাত্র। এসব কথা মনে করে কাজেম আলীর সত্যি কষ্ট হয়। সে দুহাতে গাছগুলোকে জড়িয়ে ধরে, গুঁড়ির সঙ্গে পিঠ লাগিয়ে বসে থাকে। বাতাসে কদম ফুলের গন্ধ ভেসে আসে, বুক ভরে নিঃশ্বাস নেয়। এইভাবেই কি সে ফুরিয়ে যাবে? না, সে তার মাথা ঝাঁকিয়ে ওঠে। মধ্যে একটা পট পরিবর্তন ঘটে। সিকান্দার এসে বলে যে মিয়াবাই, নুরুদ্দিনের বহিনটা খুব সুন্দর। কাজেম আলী চোখ রাখে সিকান্দারের চোখে, তারপর জানতে চায় ছাওয়াল পাওয়াল। সিকান্দার জানায় একটা মেয়ে ছিল, তার বিয়ে হয়ে গেছে। কিন্তু কাজেম আলী তার ঘরে বউ চায় না, চায় সন্তান। তাই বলে, না সিকান্দার, হাদি কেবল বউ না, আমার শাবকের মা চাই, শক্ত সামর্থ্য মানুষ চাই। শ্রাবণের মাঝামাঝি, তবু আকাশে সেরকম বৃষ্টি নেই। আশ্বিনে কাজেম আলীর 68 বছর শেষ হয়ে যাবে। তখন তার ছেলেদের কথা মনে হয়। ছেলেরা স্বাধীনতার স্বপ্ন দেখতো, কিন্তু সবকিছু ঘটার পূর্বে সব শেষ হয়ে গেল। যে ভিটেতে তাদের অধিকার ছিল, সেই ভিটে তাদের কাদের দিয়ে যাবে কাজেম আলী? শুধু তাই কি, এই শহীদের ভিটে তো শূন্য পড়ে থাকতে পারে না অন্ধকার থাকতে। প্রতিদিন এখানে প্রদীপের শিখার প্রজ্বলন চাই। কাজেম আলীর চোখে জল এসে যায়। সেই রাতে প্রবল বৃষ্টি নামে, পৃথিবীর বন্ধত্ব দূর হয় কাজেম আলীর জীবনের বন্ধত্ব। এতদিন বিয়েকে নাকচ করতে করতে এক অদ্ভুত ভাবে বিয়ের মধ্যেই ধরা দেয় কাজেম আলী, এবং লেখিকা খুব সূক্ষ্মভাবে এক উর্বরা মিথের ছবি আঁকেন। তাই লেখিকা বলেন, বৃষ্টি কাজেম আলীর শূন্যতা কাটিয়ে দিয়েছে, নাকি কুলসাম তার নতুন বউ সে তাকে বাড়ি নিয়ে আসে বিয়ে করে? সে কেন আনে? কারণ পুরুষের পত্তন চাই। আমি ভিটার আন্ধারে রাখা মরবার পারুম না। তার এ কথায় কুলসামের দৃষ্টি কাজেম আলীর দৃঢ় প্রতিজ্ঞ চোখের তারায় স্থির হয়ে যায়। অর্থাৎ পরবর্তী প্রজন্মের আশ্বাস দিয়ে গল্পের শেষ টানেন লেখিকা। তাই গল্পের নাম হয়ে দাঁড়ায় পরজন্ম।
শহীদের কোনো মৃত্যু নেই, তাদের কোনো মৃত্যু হতে পারে না, স্বাধীন চেতা মনের কোনো মৃত্যু হতে পারে না, শহীদের বংশ কোনোদিন শূন্য হতে পারে না। তাই সেখানে পুনরায় প্রাণের আশ্বাস জানিয়ে গল্পকার গল্পের এক সদর্থক সমাপ্তি টানেন। গল্পটির মূল বিষয়বস্তুটাই এটা যে এই কাজেম আলী যে কিনা শহীদের বাবা, সে পুনরায় পৃথিবীতে এরকমই স্বাধীন চেতা কিছু সন্তানের জন্ম দিয়ে যেতে চান, পরজন্মকে উর্বর করে দিয়ে যেতে চান। পরজন্মের হাতে এই যে চিন্তা ভাবনা যেটা তার ছেলে মেয়েদের মধ্যে লালিত হয়েছিল, সেটাকে তিনি পত্তন ঘটিয়ে দিয়ে যেতে চান। সেলিনা হোসেনের অসম্ভব সুন্দর একটি গল্প, নাম পরজন্ম। আশা করি সংক্ষেপে আলোচনা করতে পারলাম। যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন, আর একটু ভালো লাগলে লাইক করে দেবেন, আর সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তবে এই পর্যন্তই, ধন্যবাদ।